হয় না। ফ্যামিলি হিস্ট্রি কিছু জায়গায় লাগে, পার্সোনাল হিস্ট্রি জিজ্ঞাসা করতে পারে, কিন্তু যেটা লাগে না অ্যালোপ্যাথিক ডাক্তারদের সেইটা এবার আমাদের হোমিওপ্যাথিক জেনারেলিটিস। হোমিওপ্যাথিক জেনারেলিটিস মানে স্বতন্ত্রীকরণ, ইন্ডিভিজুয়ালাইজেশন। যেসব পয়েন্টের উপরে রোগীটাকে আলাদা করব, 10 জন থেকে একজন থেকে আরেকজনকে যেখানে আলাদা করব, কিসের উপরে আলাদা করব? এই পয়েন্টেরগুলো উপরে আলাদা করব। কি সেই পয়েন্টগুলো? সেইগুলো জেনারেল সিমটমস। জেনারেল সিমটমস এই দিয়ে আমি জেনারেলাইজেশন থেকে ইন্ডিভিজুয়ালাইজেশন করব, স্বতন্ত্রীকরণ করব। কি সেগুলো? সেগুলো সিমটমস। এই সিমটমকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। প্রথমে 2 ভাগে ভাগ করতে পারি, জেনারেল সিমটম এবং পার্টিকুলার সিমটম। এই সিমটমের উপরে তো আমরা ট্রিটমেন্ট করব। আমরা কিসের উপর ট্রিটমেন্ট করব? সিমটমের উপর। সিমটমকে আমরা 2 ভাগে ভাগ করব, 3 ভাগে ভাগ করব। একটা হচ্ছে কমন সিমটম, যেটা সকালে বলেছিলাম, রোগের কমন সিমটমকে বাদ দিয়ে দিলাম। কমন সিমটম বাদ দেওয়ার পরে যা সিমটম থাকলো আপনি 3টে ভাগে ভাগ করুন। একটা হচ্ছে মেন্টাল জেনারেল, একটা হচ্ছে ফিজিক্যাল জেনারেল, আর একটা হচ্ছে পার্টিকুলার। মনের সিমটম, সার্বজয়িক সিমটম, আর লোকাল সিমটম বা পার্টিকুলার সিমটম। রোগী এসেছে হাঁটুর ব্যথা নিয়ে, রোগের নাম অস্টিওআর্থ্রাইটিস। রোগী এসেছে মাথা ব্যথা নিয়ে, কিন্তু আপনাকে এই 3টে সিমটম গ্রুপের সিমটম পাচ্ছেন। কি নিয়ে এসেছে? মাথা ব্যথা নিয়ে, পার্টিকুলার সিমটম। কিন্তু এই পার্টিকুলার সিমটমের উপরে আমি ওষুধ দেবো না। আমি ওষুধ দেবো রোগীর জেনারেল সিমটমের উপর। জেনারেল সিমটম কয় প্রকার? জেনারেল সিমটম 2 প্রকার। জেনারেল বলছি কেন? যেগুলো রোগীর ইন জেনারেল, কোনো পার্টিকুলার ব্যাপার না। হাতের না, পায়ের না, নখের না, চোখের না, মুখের না, কানের না, মুখের না, পেটের না। দি পেশেন্ট অ্যাজ এ হোল, দি পেশেন্ট ইন জেনারেল। আমি, আমার, মাইসেলফ, আমিত্ব। কি সেগুলো? কোন সিমটমগুলো আমি বা আমার বলা যেতে পারে? খিদে, আমার খিদে, আমার পায়ের না, হাতের না। আমার ঘুম, আমার পানি পিপাসা। আমি খেতে ভালোবাসি, আমি খেতে ভালোবাসি না। আমার খেলে অসুবিধা হয়, খাওয়া মাত্রই আমার লুজ স্টুল হয়, আমি খাওয়া মাত্রই আমার মাথা যন্ত্রণা হয়। জেনারেল সিমটম। তাহলে জেনারেল সিমটম 2 প্রকার, একটা হচ্ছে মানসিক, একটা হচ্ছে শারীরিক। এইগুলো শারীরিক। আমি মিষ্টি খেতে ভালোবাসি, আমি তিতা খাবার খেতে ভালোবাসি, আমি মিষ্টি খেতে ভালোবাসি। আর্জেন্টাম নাইট্রিকাম, আপনার ওষুধ মাথায় এসে যাবে অনেকগুলো, আপনার কেস্টিং করতে সুবিধা হবে ওষুধ সিলেকশন করতে। আর্জেন্টাম নাইট্রিকাম, লাইকোপোডিয়াম, সিনা, মেডোরিনাম, সিপিয়া, মার্কুরিয়াস, সালফার, এগুলো চলে আসলো। আমি লঙ্কা, মরিচ খেতে ভালোবাসি, পেপার সালফার, ফটোরিক অ্যাসিড, ল্যাকটেনাইনাম, স্যাঙ্গুইনেরিয়া, এসব আপনি পেয়ে যাচ্ছেন। আমার পাতে কাঁচা নুন লাগেই লাগে, কার্বোবেট, অ্যাক্টামিউট, ল্যাকটেনাইনাম, সোডিয়াম ম্যাকুলেটাম, এসব আপনি পেয়ে যাচ্ছেন। আমার রুটি সহ্য হয় না, ল্যাকটেনামিউট। আমার মিষ্টি সহ্য হয় না, আর্জেন্টাম নাইট্রিকাম। তাহলে আমার ডিম সহ্য হয় না, ফেরাম মেটালিকাম। তাহলে আপনার খাবারের ইচ্ছা, অনিচ্ছা, খাবার সহ্য হয় না, পিপাসা। আমার পিপাসা নেই, এত গরমে আমার পানি পিপাসা হয়। এপিসমেল, জেলসিমিয়াম, নাক্সমসেটা, থার্স্টলেস। আমার খুব পানি পিপাসা, মুখে লালা ভর্তি। দেখুন না, মুখটা কোনো শুকনো ভাব নেই, কিন্তু আমার 3 গ্লাস, 4 গ্লাস, 5 গ্লাস লাগে। সো মার্কুরিয়াস, আর্সেনিক, ব্রায়োনিয়া, ফসফরাস, ভিরেট্রামেলবাম, পিপাসা বেশি। ঘাম, আমার ঘাম নেই, নাক্সমসেটা, ঘাম নেই, আমার ঘাম বেশি, পেপার সালফার, মার্কুরিয়াস, ভিরেট্রামেলবাম। তাহলে ঘাম, পিপাসা, খাদ্যে ইচ্ছা, খাদ্যে অনিচ্ছা। শীত বেশি না গরম বেশি? আমার ভীষণ শীত, গরমেও আমার অনেক মোটা কাপড় গায়ে না দিলে আমার ঘুমাতে পারে। এক্সট্রিম চিলি, খুব শীত বেশি, পেপার সালফার, আর্সেনিক, ক্যানিকার, সিপিয়া, কস্টিকাম, এইসব ওষুধ আমাদের গ্রুপের মধ্যে চলে আসবে। আমাকে ভাবতে হবে, তার ভিতরে অন্য সব কিছু মিলিয়ে তবে আমি ওষুধ সিলেকশন করব। আমার গরম বেশি, ফ্লোরিক অ্যাসিড, আলচেটিলা, ল্যাকটামিউট, সালফার,
মেডোরিনাম, তাহলে গরম সিগারি কফ, এপিসমেল, গরম বেশি। আমার গরমেও বেশি কষ্ট হয় না, শীতেও বেশি কষ্ট হয় না, আমার দুটোই সমান, দুটোই খুব বেশি লাগে কখনো, আবার দুটোই কোনোটাতে কোনো অসুবিধা হয় না। তো ফ্লোরিক অ্যাসিড, হিপার সালফার এসব ওষুধ আছে। তাহলে জেনারেল সিমটমস শারীরিক, মানসিক। আলোচনা করছি শারীরিক। খাদ্য ইচ্ছা, অনিচ্ছা, অসহ্য, পানি পিপাসা, ঘাম, সর্দি কাশি লাগে কিনা ঘন ঘন? হ্যাঁ, প্রায় সর্দি কাশি লাগে। কেটে গেলে কি শুকায় তাড়াতাড়ি? না, শুকায় না। হিলিং অফ উন্ড ইজ লেট। গ্রাফাইটিস, হিপার সালফার, সাইলিশিয়া, মার্কুরিয়াস, পেট্রোলিয়াম, এসব ওষুধগুলো আছে। তাহলে জেনারেল সিমটম। বাথ, বেদিং ডিটা, চান করতে ভালো লাগে কিনা, যেটা আপনারা গোসল করা বলে, গোসল করতে ভালো লাগে কিনা। তো এগুলো আমাদের জানতে হবে। খুব পছন্দ, দিনে 3 বার 4 বার গোসল করা। ফ্লোরিক অ্যাসিড, ন্যাট্রামিউর, না না না, কিছুতেই করবো না, অপছন্দ। অ্যাভারশন টু বাথ, অ্যান্টি ইমপ্রুভ, সালফার এবং কার্বনিয়াম। তাহলে হেমারেজিক ডায়াথিসিস কিনা, রক্ত সামান্য কেটে গেলে কি রক্ত পড়তে থাকে? হ্যাঁ, সামান্য কেটে গেলে রক্ত পড়তে থাকে। তো হেমারেজিক, রক্তস্রাবের প্রবণতা। ফসফরাস, ইপিকার, পিওজোট, নাইট্রিক অ্যাসিড, কার্বোবেস, আমামেলিস, মিলিপোলিয়াম। তাহলে আমাকে এগুলো জানতে হবে। এগুলো শারীরিক। মেয়েদের মাসিক, মেনস্ট্রুয়েশন, এই জেনারেল সিমটমস। লিউকোরিয়া, মেয়েদের যে হোয়াইট ডিসচার্জ হয়, সেটা কিন্তু পার্টিকুলার, সেটা জেনারেল নয়। কিন্তু মাসিক জেনারেল সিমটম, তার দাম আলাদা। কেন জেনারেল? লিউকোরিয়া কেন পার্টিকুলার? হোয়াট ইজ লিউকোরিয়া? রিয়া মানে ডিসচার্জ, গ্রিক শব্দ থেকে এসছে রিয়া, ডবল আর এইচ ও ইয়ে। রিয়া মানে ডিসচার্জ। লিউকো মানে হোয়াইট। হোয়াইট ডিসচার্জ, ভ্যাজাইনার যে ডিসচার্জটা বেরোয়, বা জরায়ু সার্ভিক্সের মুখ থেকে যে ডিসচার্জটা আছে, সেটা হোয়াইট বলে তাকে লিউকোরিয়া বলা হয়েছে। তাহলে এটা প্যাথোলজিক্যাল ডিসচার্জ, সবার তো হয় না। ওখানে ঘা হয়েছে, কোনো কারণে আলসার হয়েছে, তার ডিসচার্জ। সো এটা প্যাথোলজিক্যাল সিমটম, তাই এটা জেনারেল সিমটম। কিন্তু মেয়েদের মেনস্ট্রুয়েশন, এটা জেনারেল সিমটম। কারণ এটা সিস্টেম রিলেটেড। হাইপোথ্যালামাস বলতে অর্ডার দিচ্ছে সেরিব্রাল কর্টেক্স হরমোন পাঠিয়ে দিচ্ছে, ফলিকল স্টিমুলেটিং হরমোন। হরমোন গিয়ে কি করছে? মেয়েদের ডিম্বকোষের একটা ডিমকে বড় করছে। সেই ডিম থেকে আবার হরমোন বেরোচ্ছে, ইস্ট্রোজেন। সেই ইস্ট্রোজেন গিয়ে শরীরের মধ্যে গঠন তৈরি করছে, জরায়ু বাড়াচ্ছে, ব্রেস্ট বাড়াচ্ছে। সো ইট ইজ জেনারেল সিমটম। সো মেনস্ট্রুয়েশন ইজ অলওয়েজ জেনারেল সিমটম। তাই কোনো মহিলার কেস টেকিং করতে গেলে এই যে ডিজায়ার, অ্যাভারশন, থার্স্ট, সোয়েট, অ্যাপিটাইট, স্লিপ, ড্রিমস, থার্মাল রিঅ্যাকশন, এর সাথে মেনস্ট্রুয়েশন নিতেই হবে। মেনস্ট্রুয়েশন স্ক্যান্টি, কম, চিটলা, ন্যাট্রামিউর, চিটলা, লাইকোপোডিয়াম, প্রফিউজ, ক্যালকেরিয়া কাপ, সাভাইনা, সিগারি কপ। The color of the menstruation very black, medurinum, necca. Bright red, savina. Ipica, phosphorus, medurinum. তো মেনস্ট্রুয়েশন, সর্দি কাশি ঘন ঘন লাগে কিনা, গোসল করতে ভালো লাগে কিনা, রক্তস্রাবের প্রবণতা আছে কিনা, কি খেতে ভালোবাসেন, কি খেতে ভালোবাসেন না, কি খাবার অসহ্য, খিদে কেমন, খিদে কম, একদম খিদে নেই, খিদে বেশি, রাক্ষসে খিদে। এই খাওয়ার পরে বাচ্চাটা জানেন, একটা লোক বলছে আমার দোকানে, মুদির দোকান, অর্ধেক জিনিস বিস্কুটের সব শেষ করে দিল আমার ছেলে। এত পেটাই, তবু কম। আমি পিটিয়ে কি করবেন? ও তো সিনার রোগী। সো অ্যাবেনাস অ্যাপেটাইট, রাক্ষসে খিদে, সেই না সোডিয়াম, ফসফরাস, লাইকোপোডিয়াম, আয়োডাম। তাহলে আপনাকে এসব জানতে হবে। খিদে কম, খিদে নেই, লস অফ অ্যাপেটাইট এন্ড ইমপ্রুভ। সো অ্যাপেটাইট, খিদে, পিপাসা, ঘাম, কি খেতে ভালো লাগে, কি খেতে ভালো লাগে না, সর্দি কাশি লাগে কিনা, অল্পেতে রক্ত বেরোয় কিনা, গোসল করতে ভালোবাসেন কিনা, মেয়েদের মেনস্ট্রুয়েশন, মাসিকের কি কি সমস্যা আছে, এসব শারীরিক লক্ষণ, জেনারেল সিমটম। আমি, আমার, মাইসেলফ। তাহলে এই আমার সিমটম শারীরিক বললাম, এবার মানসিকও আছে। আমার রাগ বেশি,
নাক্সবম, হিপার সালফার, লাইকোপোডিয়াম। আমার রাগ নেই। কিরকম লোক আপনি? আমার মেয়ে খুব শান্ত, একদম আমার ওয়াইফ খুব শান্ত। আর চেটিলা সেপিয়া তো শান্ত সব। অহংকার, ঔদ্ধত্য, প্লাটিনা, লাইকোপোডিয়াম, ক্যালেডিয়াম, নিরুৎসাহ, উল্টো, কিন্তু আমি পারবো না, আমার দ্বারা হবে না, না গো আমাকে দিও না। সাইলিসিয়া, আমি পারবো না, আমি বলছি পারবো না, তুই পারবি, কর না। যেই দেওয়া হলো সুন্দরভাবে গুছিয়ে করে দিল। লাইকোপোডিয়াম। সো মেন্টাল সিমটমস, জেদ বেশি, অবস্টিনেট, কিছুতেই কথা শুনবে না, মারবে। বাচ্চা বলছে মারো, তোমার লাঠি 10টা ভাঙো, তো আমি করবো না। আমরা শুনি এরকম বলি। সো অবস্টিনেট, কিন্তু অসভ্য, কথাবার্তার মধ্যে কোনো সভ্যতা নেই, ভদ্রতা লেশ মাত্রা নেই, কথা সবসময় ঝগড়াটে মনোভাব। কেমন মিলা? ডাক্তারবাবু বাড়িতে গেছে, ডাক্তারকে সম্মান করা দূরের কথা। কি হবে, আপনি কি করবেন, কত ডাক্তার এলো গেল, আপনি আবার কি বোঝাই হলো, তখন ও কথা দিই কেমন মিল কিছু জানত। বাচ্চার বিরাট খামখেয়ালি করে, এটা চাই, আমার ভাই লাল জামাটা দাও, লাল জামা দিলে না, আমি বলছি না নীল জামা দাও, নীল জামা দাও, জামা খান দেবো না, আমাকে প্যান্ট দাও। একটা রুব্রিক আছে, ক্যাপ্রিসিয়াসনেস, খামখেয়ালি করে। সি না মহিলা ক্যাপ্রিসিয়াস, এত অসভ্যতা করছে। ডক্টর ন্যাশ, তার একটা বই আছে, উনি বলছেন বাবা মা পাগল হয়ে যাচ্ছে, যে কি দেব বুঝে পাচ্ছে। আবার নরেন্দ্র বন্দ্যোপাধ্যায় যে বাংলা বই আছে, উনি বলছেন মনে হয় ঘা কতক লাগিয়ে দিই। আর ডক্টর ন্যাশ বলছে তো ঘা কতক লাগানো নয়, পাগল হওয়া নয়, ও তো আমার কাছে এক ডোজ সিনাটুয়ান চাইছে। সো মেন্টাল সিমটম, সাসপিশিয়াস, সন্দেহ, সন্দেহবাদী, স্বামী স্ত্রীকে সন্দেহ করে, স্ত্রী স্বামীকে সন্দেহ করে। আমরা রাত দিন সোসাইটিগুলো দেখি। সাসপিশিয়াস, এপিসমেন্ট, ভ্যাকেসিস, হায়োসামাস, তিনটে অত্যন্ত ইম্পর্টেন্ট মেডিসিন। সন্দেহবাদী, কিছুতেই কাউকে বিশ্বাস করতে পারে না। সিম্প্যাথেটিক, দয়া মায়া খুব বেশি। ফসফরাস, অস্টিকাম। সো সিম্প্যাথেটিক কিনা, রাগ কিনা, হিংসা আছে কিনা, জেদ আছে কিনা, ডিলিউশন, অন্ধত্ব, অন্ধবিশ্বাস, মনের মধ্যে বদ্ধমূল ধারণা হয়ে রয়েছে বিভিন্ন ব্যাপারে। তো there are various delusions, lachesis, থুজা। আমরা রাত দিন এইসব মেন্টাল সিমটমস উপরে জোর দিতে হবে। তাহলে কোথায় টনিক, কোথায় পেটেন্ট, কোথায় বায়োকেমিক, এইসব লক্ষণগুলো যোগ করে আপনি মালা তৈরি করুন, কেস টেকিং করে। সাফল্য আপনার করায়ত্ত হবে, আরোগ্য আপনার হাতে চলে আসবে। রোগীকে 2 ডোজ ওষুধে ভালো করতে পারবেন, 14টা পেটেন্ট ফাইল হবে। এইটা হলো হোমিওপ্যাথি আসল রহস্য। এটাই হোমিওপ্যাথি চরিত্র, এটাকে আপনি জানতে হবে। তাহলে আমরা কি জানলাম? প্রপার কেস টেকিং। প্রথম সাফল্যের হোমিওপ্যাথিক চিকিৎসকের সাফল্যের চাবিকাঠি কেস টেকিং। কেস টেকিং কিভাবে করতে হবে? প্রেজেন্ট কমপ্লেন্ট, বর্তমান কষ্ট। বর্তমান কষ্ট কিভাবে কমপ্লিট করব? রোগের কারণ কি, কজেশন, লোকেশন কি, কোথায় কোথায় কি হচ্ছে, সেন্সেশন কি, অনুভূতি কিরকম। আপনার কি দপদপ করে লাফায় বেলোনা ক্লোরিনের মতো? আপনার কি শ্বাস পাঠানো হয় আর্জেন্টাম নাইট্রিকাম, নাইট্রিক অ্যাসিড, হিপার সালফারের মতো? আপনাকে চাকু দিয়ে কেটে ফেলার মতন হয় হলোসিন, ডায়াস্টোরিয়ার মতো? আপনার কি ঝিলিক মারা ব্যথা হয় ম্যাকফস ফাইটোরক্তার মতো? আপনি কি অসাড় হয়ে যায় এখন এই ক্যামোমিলা, প্লাটিনা, ন্যাপেলিয়ামের মতো? আপনি কি জ্বালা করে, হ্যাঁ কেউ জ্বলে যায় ফসফরাস, সিকেলিকর, আর্সেনিক, মেডোরিনাম? সো অনুভূতি, হ্রাস বৃদ্ধি, তারপরে মডালিটিস, কিসে বাড়ে কিসে কমে। এই মডালিটিস বা হ্রাস বৃদ্ধি অনেক প্রকারের হয়। এর মধ্যে আবার অ্যাগ্রাভেশন যেটা বাড়ে, অ্যামিলিওরেশন যেটা কমে। অ্যাগ্রাভেশন অনেক রকমের হয়। যদি বহুদিনের পুরাতন রোগ হয়,
3 বছর 4 বছর 5 বছর ধরে চর্মরোগ হচ্ছে, 3 বছর ধরে মাথার যন্ত্রণা হচ্ছে, তাহলে যদি ইয়ার্স আফটার ইয়ার্স 2 বছর 3 বছর 4 বছর ধরে চলছে, তাহলে আপনি অনেকগুলো সিজন পাচ্ছেন। বর্ষাকাল 3টে গেছে, শীতকাল 4টে গেছে 4 বছর ধরে হলে। আপনি জিজ্ঞাসা করুন সিজনাল কোনো অ্যাগ্রাভেশন আছে? এই গত 5 বছরের মধ্যে কোনো নির্দিষ্ট সিজনে ঋতু থেকে আপনার বাড়ে? হ্যাঁ, ঠিক বলেছেন ডাক্তারবাবু, আমার প্রত্যেক বছর বর্ষাকালেই এটা হয়। আপনি পেয়ে গেলেন ল্যাকটেমসাল, রাস্টক্স, ঢালকামারা, থুজা, নাক্সমসেটা, অনেকগুলো ওষুধ। তার মধ্যে থেকে বেশি বাঁচতে হবে আবার মেটিমেটিক্যাল লক্ষণ দিয়ে, মেটিমেটিক্যাল পরবর্তী করে আনবে। তাহলে সিজনাল অ্যাগ্রাভেশন আমার শীতকালেই হয়, পেট্রোলিয়াম সোডিয়াম। আমার গরমকালেই হয়, ক্লোরিক অ্যাসিড ল্যাকেসিস। আমার শরৎকালেই হয়, ঢালকামারা, কলচিকাম, মার্কুরিয়াস। তাহলে সিজনাল অ্যাগ্রাভেশন, ঋতুকালীন বৃদ্ধি। এবারে 24 ঘন্টার মধ্যে আপনি পাবেন পার্টস অফ দ্য ডে, দিনের মধ্যে কোন সময় বেশি হয়? মর্নিং সকালবেলা, ফোরনুন দুপুরের আগে, নুন ঠিক দুপুরবেলা, আফটার দ্য নুন আফটারনুন বিকালবেলা, ইভিনিং সন্ধ্যেবেলা, মিড নাইট বিফোর মাঝরাত্রের আগে, মিড নাইট ঠিক মাঝরাত্রে, মিড নাইট আফটার। ঠিক এইভাবে রেপার্টরিতে সাজানো আছে। He was a very learned man, ডক্টর জেমস টাইলার কেন। রেপার্টরিতে সব সুন্দর করে সাজানো আছে। যখন ডক্টর ক্রোনস সিনথেসিস রেপার্টরি, উনি একজন ইঞ্জিনিয়ার ছিলেন, উনি কম্পিউটার ইঞ্জিনিয়ার। ওনাকে যখন বলা হলো ওনার ছেলেকে হোমিওপ্যাথিতে সারলো সুইজারল্যান্ডে, বলা হলো যে আমাদের এই কেন্টের রেপার্টরিটা কি করে কম্পিউটারাইজ করা যায়, তাহলে আপনি একটু সাজেশন দিন। বলো তখনকার দিনে উনি যা সাজিয়ে দিয়ে গেছেন, কি আর কি সাজাবো, এত মেথডিক্যাল সুন্দরভাবে সাজিয়েছেন। সব ভোর থেকে আরম্ভ করেছেন, উনি রাত 11টায় শেষ করে দিয়েছেন। তাহলে আমাদের এই পার্টস অফ দ্য ডে, দিনের বিভিন্ন সময়ের ভাগগুলো জানতে হবে। সকালের দিকে অ্যাগ্রাভেশন, ইউপিট্রিয়াম পারফোলিয়েটাম, একদম সকালে ল্যাকটেমসাল, এলোসোপোটিনা, সালফার। দুপুরের ঠিক আগে ক্যামোমিলা, ন্যাকট্রাম নিউট। ঠিক দুপুরবেলা আর্সেনিকাল বা জিঙ্কাম মেটালিকাম। দুপুরের পরে বিকালের দিকে এপিসমেল, বেলোডোনা, তুজা। ঠিক আরো বিকালে 4টে থেকে 8টা 9টার মধ্যে লাইকোপোডিয়াম, হেলেবোরাস, ম্যাকফস, পরসি। রাত্রের দিকে সন্ধ্যাবেলা ঠিক সূর্য অস্ত যাচ্ছে, পালচেটিরা। ঠিক সন্ধ্যের দিকে অ্যাকোনাইট, হিপারসালফার, ফসফরাস। তাহলে আমাদের ডিফারেন্ট পার্টস অফ দ্য ডে থাকে। তাহলে কি বললাম অ্যাগ্রাভেশনের মধ্যে? যদি অনেক দিনের রোগ হয়, সিজনাল অ্যাগ্রাভেশন কোন ঋতুতে বাড়ে? পার্টস অফ দ্য ডে, দিনের মধ্যে কোন সময় বাড়ে? এবারে স্পেসিফিক টাইম মডেলিটি, ঠিক কোন সময় বাড়ে, এবং এই টাইম মডেলিটির দাম সব থেকে বেশি। ডক্টর জেমস টাইলার কেন যেখানে মানসিক লক্ষণের দাম দিয়েছে, ডক্টর সাইরাস ম্যাক্সওয়েল বোগার এই টাইম মডেলিটির দাম দিয়েছে। And time modality is more authentic and more reliable even than mental symptom. মানসিক লক্ষণের থেকেও স্পেসিফিক সময়ে বাড়ে, তার দাম অনেক বেশি। Because it is more specific, it is more accurate, it is more authentic, it is most reliable. আপনি রিলাই করতে পারেন। ঠিক সকাল 7টার সময় বাড়ে ইউপিট্রিয়াম পারফোলিয়েটাম, ঠিক সকাল 9টার সময় বাড়ে কেমন, ঠিক সকাল 10টার সময় মাথার যন্ত্রণা হবে ডাক্তারবাবু, ল্যাকটন। ঠিক সকাল 11টার সময় আমার অসম্ভব চুলকায়, ঠিক দুপুর 12টার সময় আমার পেটের জ্বালা আরম্ভ হয়, জিঙ্কাম। ঠিক 12টা থেকে 2টোর মধ্যেই আমার শ্বাসকষ্ট বাড়ে, আর্সেনিকাম। ঠিক 3টের সময় জ্বর আসে, এপিসমেল। ঠিক 4টে থেকে 8টার মধ্যে বাড়ে, লাইকোপোডিয়াম। ঠিক রাত 9টার সময় বাড়ছে, ব্রায়ো। ঠিক রাত 11টার সময় জ্বর আসে, ক্যাকটাস গ্র্যান্ডিকুলাম। ঠিক রাত 2টোর সময় শ্বাসকষ্ট আরম্ভ হয়, ক্যানিকা। ঠিক রাত 3টের সময় শ্বাসকষ্ট আরম্ভ হয়, এমন। ঠিক ভোর 4টে থেকে 5টার মধ্যে বাচ্চা পায়খানা আরম্ভ হয়, ল্যাকটান্স। ঠিক ঘুম থেকে উঠলেই 5টা বাজার সাথে সাথে আমি আর দেরি করতে পারি না, আমার পায়খানা যেতে হয় আমার সাথে। So time modality is more specific, more reliable, more authentic even than mental. তাহলে অ্যাগ্রাভেশন আমাদের সিজনাল অ্যাগ্রাভেশন,
পার্টস অফ দ্য ডে, দিনের ভাগ, স্পেসিফিক টাইম, ফুড অ্যাগ্রাভেশন, খাবার, বিভিন্ন খাবারে মিট অ্যাগ্রাভেটস, মাংস খেতে পারি না, ক্যারি বাই আর সেটিরা মিষ্টি খেলেই বাড়ে, আর জেন্টামাইটিকাল, সালফার, কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম এসব খেলেই বাড়ে, ফসফরাস, আলচেটিলা, দুধের জিনিস খেলেই বাড়ে। সো ফুড মানে বিন, সয়াবিন, বেগুন, বিন, সিম এসব খেলে বাড়ে, লাইকোপোডিয়াম, ব্রায়োনিয়া। সো রুটি খেলেই বাড়ে। সো ফুড aggravation is also very important. So time modalities, food modalities, side modalities of the body. শরীরের সাইড ডান দিকে বাড়ে, যাতে ও ডান দিকে চেপে শুলেই বাড়বে, পানক্রিয়াস, লাইকোপোডিয়াম, বাঁ দিকে চেপে শুলেই বাড়বে, রেকটাম, সাল্প, ল্যাকেসিস, ফসফরাস। পেটের উপরে শুয়ে থাকলে আরাম লাগে, সোজা হয়ে শুকলে অসুবিধা। সিনা, মেডোরিনা, carcinosin. So aggravation and amelioration are very, very important factors. There are different types of aggravation, different types of amelioration. So present complaints, past history, family history, personal history, general symptoms, that means desire, aversion, thirst, sweat, appetite, sleep, dreams, thermal reaction, menstruation, stool, urine. নর্মাল স্টুল এবং নর্মাল ইউরিন আর দ্য ফিজিওলজিক্যাল ডিসচার্জ। নর্মাল স্টুল এবং নর্মাল ইউরিন, নর্মাল পায়খানা, নর্মাল প্রস্রাব, ফিজিওলজিক্যাল ডিসচার্জ, সেগুলো জেনারেশন। এইগুলোর উপরে মালা গেঁথে তবে আমাকে বুঝিয়ে কেস টেকিং করতে হবে। অ্যান্ড ফর এভরি কেস টেকিং, ফর এভরি নিউ পেশেন্ট কেস টেকিং, উই হ্যাভ এন্টার্ড ইনটু দ্য নিউ ওয়ার্ল্ড। এক একটা নতুন কেস টেকিং, নতুন পেশেন্ট দেখা মানে আমরা নতুন জগতে প্রবেশ করি। এন্ড ওয়েল ডান কেস টেকিং, একজন ডাক্তার বলছেন ওয়েল ডান কেস টেকিং ইকুয়াল টু হাফ কিউর। ভালোভাবে কেস টেকিং করলেন তো আপনার অর্ধেক রোগ ধরে নিন আপনার রোগীকে সারিয়ে। তাহলে এই হলো হোমিওপ্যাথির আর্ট। দিস ইজ কল্ড আর্ট অফ প্রেসক্রাইবিং। এই সব করার পরে তারপরে আপনি মায়াজম দেখুন যে কোন গ্রুপের ওষুধ আসছে, তারপরে আপনি ওষুধ সিলেকশন করুন। এই সিলেকশনের সাথে আর কি লাগে, তাহলে কেস টেকিং করার পরে সবকিছু পয়েন্ট নেওয়ার পরে একটা ভালো প্রেসক্রিপশন করতে, ওষুধ সিলেকশন করতে আর কি দরকার? ম্যাথমেটিক্যাল নলেজ আপনি দিলেন, ওষুধ ঠিক করছেন, আর দরকার নিজের বিদ্যা, বুদ্ধি, অভিজ্ঞতা, প্রেজেন্স অফ মাইন্ড, ওর ইন্টেলিজেন্স, আপনার সাধারণ জ্ঞান, সাধারণ বিদ্যা, সাধারণ বুদ্ধি, আপনার অ্যাপ্লিকেশন। And that's why homeopathy said it is rather art than science. বিজ্ঞানের থেকে আর্টিস্টিক ব্যাপার বেশি। It is rather art than science. কলা ভাগ বেশি, বিজ্ঞানের কম। একজন রোগী বান্ডেল পেপারস, আমি বললাম এখানে আপনার নিজস্ব নলেজের দরকার। আর নিজস্ব নলেজ অ্যাপ্লাই করতে গেলে আপনার সবকিছুর উপরে পড়াশোনা থাকতে হবে, নাহলে আপনি বুঝতে পারবেন না। আমরা রোগী সারাচ্ছি কিভাবে? দুই হাতে দোকানা প্যাকেট নিয়ে এসেছে, একটা ব্যাঙ্গালোরের হাসপাতালের প্যাকেট, আর একটা চেন্নাইয়ের সিএমসি মানে ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজের প্যাকেট। এখানে 2 লাখ, ওখানে 2 লাখ, 4 লাখ টাকা খরচ হয়েছে। লাস্টে হোমিওপ্যাথির জন্য এসছে। 1 মাসের মধ্যে আমি রোগী সারিয়ে দিই, উইদাউট এ সিঙ্গেল ডোজ অফ মেডিসিন, উইদাউট এ সিঙ্গেল ডোজ অফ মেডিসিন, শুধু প্লাসিবো দিয়ে সারিয়ে দিলাম। কারণ যে পয়েন্ট আমি বললাম, যে পয়েন্টটা কোনো বইয়ে লেখা নেই, যে পয়েন্টটা অনেকেই বলে না, যে পয়েন্টটা অনেকে বোঝে না, যে পয়েন্টটা অনেকে জানে না, সেটা হলো নিজের বিদ্যা, বুদ্ধি, অভিজ্ঞতা। কি দিয়ে সারলাম? আমার পড়াশোনা আছে সব সাবজেক্ট, আমি দেখলাম সব রিপোর্ট নর্মাল, হার্ট নর্মাল, কিডনি নর্মাল, লিভার নর্মাল, অল ইনভেস্টিগেশনস আর নর্মাল। ব্যাঙ্গালোর থেকে বলে দিয়েছে তোমাদের আমাদের কিছু করার নেই, সাইকিয়াট্রিক ডাক্তার দেখাও। ভেলোর থেকে বলে দিয়েছে আমরা তো কিছুই পেলাম না, আর কি প্রেসক্রিপশন করবো। তার মানে দি কেস ইজ সাইকিক, যে কোনো কারণে এটা মানসিক প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। এবারে আমি যদি ওখানে বলি
ডাক্তার সবই তো ফের, আপনি কিছু করতে পারবেন? আচ্ছা দেখি, চেষ্টা করি, কটা দিন দেখি, এই প্যাকেটটা দাও, তারপরে না হলে ওই প্যাকেটটা খাওয়াবে, হয়ে গেল। সব দেখে শুনে আপনাকে বলে, ওই বললাম উপস্থিত বুদ্ধি আপনার কাজে লাগাতে হবে। ট্রিটমেন্ট করতে গেলে, রোগী সারাতে গেলে শুধু বই পড়লে হবে না, নলেজ থাকলে হবে না, প্র্যাকটিস অফ মেডিসিন দিয়ে হবে না, ডিপার্টমেন্ট দিয়ে হবে না, মেডিকেল হবে না। এইগুলোই শেখানো হচ্ছে কলেজে, সেমিনারে, লেকচারে। শেখানো যেটা হচ্ছে না, বোঝানো যেটা হচ্ছে না, আরো কি কি অ্যাপ্লিকেশন করতে হবে, অ্যাম্প্লিফিকেশন করতে হবে। এই রোগীকে সারাতে গেলে আপনার 1 নাম্বার দেওয়াই হলো ভোকাল টনিক। হোয়াট ইজ ভোকাল টনিক? আমি বুঝে নিলাম এই রোগ কিচ্ছু নেই, যা কেউ সারবে, আই উইল নট সারবে। তোমার যদি রোগ না সারে আমি ডাক্তার চলে যাবো। ব্যাস, এই রোগী নিউটনের 3rd ল হয়ে গেল। যে পাথরের টুকরো পড়েছিল তাকে ধাক্কা দাও, ধাক্কা কেউ দিচ্ছে না, সবাই পাথরের টুকরো দেখে যাচ্ছে। আমি পাথরের টুকরো ধাক্কা দিয়ে দিলাম, রোগীর মনের জোর বেড়ে। তাই বলছিলাম যে রোগী আরোগ্য করতে হলে আপনার লাস্ট পয়েন্ট, ফিজিশিয়ানস ওন ট্যাক্ট অ্যান্ড ট্যালেন্ট, ফিজিশিয়ানস ওন অবজারভেশনস, ফিজিশিয়ানস ওন এক্সপেরিয়েন্স, ফিজিশিয়ানস ওন ইন্টেলিজেন্স। রোগী সারতে গেলে অনেক একটা আমাদের ওপর লোকাল, আজ থেকে প্রায় 15 বছর আগে, এক ভদ্রমহিলা প্যারালিসিস, তার একটি ছেলে আছে, একটি মেয়ে আছে। ভদ্রমহিলা বিছানা থেকে উঠতে পারে না, তাকে শুয়ে শুয়ে খাওয়াতে হয়। সব পরীক্ষা নিরীক্ষা নরমাল। বউ দেখিয়েছে, বউ চিকিৎসা করেছে, এরকম তো আপনারা সবাই পান। বউ যাকে দেখিয়েছে কিছু হচ্ছে না, আপনাকে দেখতে হবে সেখানে কোনো প্যাথোলজি আছে কি, যে না হচ্ছে ডিফেক্ট আছে, ওনার হার্ট হয়ে গেছে, ওখানে ওনার হার্ট ডিফর্মড হয়েছে, তাকে তার কথা আলাদা। কিন্তু যেখানে কোনো দোষ নেই, যেখানে কোনো প্যাথোলজি নেই, যেখানে কোনো অ্যাবনর্মালিটি নেই, there is no abnormal function, there is no abnormal sensation, তাহলে এই রোগটা সম্পূর্ণ সাইকিক। কোনো কারণে ওর মনে হয় আমি আর পারবো না। ওকে যদি একবার টেনে তোলা যায় যে তুমি পারবে, ইয়েস ইউ উইল, ইউ ক্যান, তাহলে ওই পাথর ধাক্কা দেওয়া। কি করতে হবে? অনেকে তুলতে গেলে আমি মরে যাবো, পারবো না, আমি পড়ে যাবো। অনেকে চেষ্টা করছে, না না আমি পড়ে যাবো, তুলতেই পারি। এমন কোনো ঘটনা করতে হবে, চিন্তা করে দেখলাম ওনাকে একবার টেনে দাঁড় করাতে হবে, ওনাকে বোঝাতে হবে, ওনাকে দেখাতে হবে তুমি পারো, তোমার বড় অসুখ হয়নি। অ্যাপ্লাই ইওর মাইন্ড। ওনাকে একটা বুদ্ধি করে বলা হলো, তোলা হবে এমন কায়দায়। আমি বললাম যে ওই বাড়িতে গেলাম, পাড়ার ছেলেদের ফিট করলাম, পাশের ক্লাব, ওনার স্বামীকে বললাম যে আপনি আর আপনার ছেলে দুজনে, আমি শেষ চেষ্টা করে দেখি, দেখলাম ওষুধ দিয়ে কি হবে, কোনো রোগ নেই, ওষুধ দেওয়া হচ্ছে, ওষুধ তো দিচ্ছি, 2-3 মাস দিয়েছি, কিছু হচ্ছে না। আপনারা বলবেন সকালবেলা একটা কাজ আছে, আপনারা বেরিয়ে যাবেন না, পাশে থাকবে, এটা অভিনয়। মেয়েটি আছে ওনার একটা, মেয়েটি থাকবে আর ওর মা থাকবে। পাড়ার ছেলেদেরকে আমি ফিট করলাম, কয়েকজন ছেলের বাবাকে দিয়ে আনলাম যে আপনারা ওই মেয়েটিকে টেনে নিয়ে চলে যাচ্ছেন, বাবা নেই, ভাই নেই, মা অসুস্থ, প্যারালিসিস হয়ে পড়ে আছে। এই সুযোগে মেয়েটাকে পাড়ার মদ্যপ ছেলেরা নিয়ে বের করে যাচ্ছে। আর মেয়েটাকে সব অভিনয় করে দেখিয়ে দিলাম যে তুমি মায়ের হাত ধরার চেষ্টা করবে, মা বাঁচাও বাঁচাও। ছেলেগুলোকে শিখিয়ে দিলাম যত অমনি করবে মেয়েটি, তোমরা আরো জানো, দল ছাড়া তোকে কে বাঁচাইতে, সিনেমার ভিলেনের মতন তোমরা অভিনয় করো, দেখি ওর মা ওঠে কি না। আমার সামনে আমার অসহায় মেয়ে, পাড়ার ছেলেরা মদ্যপরা ধরে নিয়ে যাচ্ছে। আমার স্বামী বাড়িতে নেই, আমার ছেলে বাড়িতে নেই। এর থেকে আর কিছু সিন তৈরি করা যায় না। রুগী আছে, ওর ছেলে স্বামী পাশে লুকিয়ে রাখা আছে, পাড়ার ছেলেদের ট্রেনিং দেওয়া আছে, ওইভাবে ঠিক করা হলো। ছেলেগুলো আসলো মদ্যপের ভূমিকায় অভিনয় করতে করতে, চল। আর মেয়েটিকে সেখানে আছে, তুই যাবি না করলে মায়ের হাত ধরে, মা বাঁচাও বাঁচাও। ছেলেটি যত টানে, ও টানে ওর মাকে হাত ধরে তোলানো হয়েছিল ওর মাকে।
সেই যে তোলানো হয়ে গেল 10 বছরের বাতের ব্যথা কোথায়, সে মহিলা এখন দিব্যি ঘুরে পাবে। এটা কি করে সম্ভব হলো? উপস্থিত বুদ্ধি ছাড়া, প্ল্যান, ট্যাক্ট অ্যান্ড ট্যালেন্টের দ্বারা। হ্যানিম্যানের মেন্টাল ডিজিজ 210 থেকে 230 নম্বরে অ্যাপোরিজম পর্যন্ত অর্গাননে আপনারা পড়েছেন। বিভিন্ন মেন্টাল ডিজিজ কিভাবে ট্রিটমেন্ট করতে হয় বলা আছে। মেন্টাল ডিজিজ, কনসোলিডেটরি আর্গুমেন্ট, ডিসেপশন ইন ডিসগাইজ, ফ্রেন্ডলি রিলেশনস, এসব কথা বলা আছে। বোঝাতে হবে, তর্ক করতে হবে, সেন্সিবল অ্যাডভাইস, উপদেশ দিতে হবে। আমাদের একটি ছাত্র বলেছে একটা মানসিক রোগী দেখতে হবে। তো চলো, ওই গঙ্গার পাশে একটা জায়গায়, অনেকদিন আগের গল্প, প্রায় 30 বছর আগে, একটু নিচু ওই কলকাতা কর্পোরেশনের যারা গরিব মানুষগুলো কাজ করে, ওদের জন্য সব সস্তার বাড়ি ঘর তো করবো, নিচু নিচু আছে। ঢুকতে গিয়ে মাথায় ধাক্কা খেলাম, মাথায় হাত ঘষতে ঘষতে ঢুকবো, এমন সময় একটা মেয়ে, যে 18-20 বছরের মেয়ে, 20-22 বছরের মেয়ে, ছাপাট ছাপাট করে লাগালো। এখন মাথা ঘষবো না গালে ঘষবো? আমি তো প্রস্তুত ছিলাম না। কি ব্যাপার স্যার? এই ব্যাপার, ওই জন্য আপনাকে ডাকা হয়েছে। এই মেয়েটি যাকে পাচ্ছে তাকে মারছে, পুরুষ মানুষ দেখলেই মারছে। কারণ হলো ওটা ব্যাংকের কর্মচারীর সাথে বিয়েটি হবে ঠিক হয়েছিল, সেই ছেলেটা ওকে আর বিয়ে করছে না, করবে না। সেই জন্যে পুরুষ মানুষ ওর কাছে খুব খারাপ। পুরুষ মানেই খারাপ, পুরুষ মানে ঘৃণার পাত্র, ধরো আর মারো। তাহলে আগে বলবে তো। হ্যানিম্যানের থিওরি অ্যাপ্লাই করলাম, কারণটা জানলাম, এই ব্যাপার। প্রথমে সেন্সিবল অ্যাডভাইস ওকে বোঝানো হলো, বোঝে না, কিছু না। আমি তখন চলে গেলাম ফেরত, বললাম পরের দিন আসবো আবার। 1 সপ্তাহ পরে হ্যানিম্যান বলেছে ওইখানে 4টি পয়েন্ট দেওয়া আছে। ইফ নেসেসারি, ডিসেপশন ইন ডিসগাইজ, অভিনয় করে তাকে সুস্থ করার চেষ্টা করো। আর লাস্ট পয়েন্ট বলেছে যদি কোনোটাতে কিছু না হয়, সিরিয়াস রিপ্রেজেন্টেশনস, খুব খারাপ ব্যবহার করে থাকে। সবগুলো উদাহরণ আছে। এটাকে কিভাবে সারানো হলো? ডিসেপশন ইন ডিসগাইজ, অভিনয় করে। কিরকম অভিনয়? আমি বললাম পরের দিন আবার আসবো। হ্যানিম্যানের থিওরি অ্যাপ্লাই করতে চাই না। আপনারা কেউ ছোটাছুটি করবেন না, আপনাদের ব্যাগ আপনাদের হাতে পৌঁছে যাবে। আপনারা এভাবে উঠে ছোটাছুটি করলে শৃঙ্খলা নষ্ট হচ্ছে। দয়া করে কেউ উঠবেন না, আপনাদেরকে যেটা দেওয়ার সেটা আপনাদের হাতে পৌঁছে যাবে। তাহলে ডিসেপশন ইন ডিসগাইজ, সততার আশ্রয় নিয়ে একে সুস্থ করা যায় কিনা চিন্তা করলাম। পরের দিন আবার সেদিকে গেলাম, ওকে বললাম, ওকে বলবে তোমাকে দেখতে আসবে ব্যাংকের ম্যানেজার। যে ছেলেটির সাথে ওকে বিয়ের কথাবার্তা হয়েছিল সে ব্যাংকের একজন ক্লার্ক ছিল, করণিক। আর আজকে দেখতে আসবে ব্যাংকের একজন ম্যানেজার। খুব খুশি মেয়েটি, ব্যাংকের ম্যানেজার দেখতে আসবে, ওকে দেখাতে পারবে যে আমি ম্যানেজারকে বিয়ে করতে পেরেছি। অবাক হয়ে গেলাম যখন আমি ঢুকলাম, বলছে আপনি আগের দিন এসেছিলেন না? শিক্ষিত মেয়ে তো পুরো পাগল নয়। আমি বললাম হ্যাঁ, আমাকে দেখতে এসেছিলেন? হ্যাঁ, তোমাকে তো দেখতেছিস, কেউ বলেনি জানেন, আপনাকে তো মারলাম সেদিন। আমি মারলে তো, মার খেয়ে আবার এলাম। তারপরে তার সাথে কথাবার্তা বলে ভুলিয়ে এদিক ওদিক করে তারপরে 5 দিন 7 দিন ঘোরাঘুরি করে উইদাউট মেডিসিন সুস্থ করলাম। সব হ্যানিম্যানে বলা আছে, ইফ নেসেসারি, ডিসেপশন ইন ডিসগাইজ। ওর মাথায় নেই ঢুকলো, আমি ওকে দেখাবো তুই ছিলি ক্লার্ক, আমি ম্যানেজারকে বিয়ে করছি, হাম কিসি সে কম নেই। তাহলে অনেকভাবে আরোগ্য সম্ভব। একটি বাচ্চা ছেলে অন্ধকারের ভয়, অন্ধকারে থাকতে চায় না। কেন? অন্ধকার হলে জুজু আসে। জুজু কি? জুজু এক ধরনের প্রাণী, বড় বড় চোখ, না খেলে, বাচ্চারা না খেলে তাকে ধরে নিয়ে যায়। সে কি করে জানলো? তার মা বলেছে, সব বাড়িতে বলে জুজু আছে, খেয়ে না, ওনা ধরে নিয়ে যাবে। বাচ্চাদের মিথ্যা কথা বলতে নেই। বাচ্চাদের যে কোনো জিনিস সহজভাবে সত্যি কথা বুঝিয়ে দিতে হয়, মিথ্যা কথা বললেই কেউ বিপদ হয়। তো
জুজু ভয়ে ও অন্ধকারে আর সেই থেকে, কারণ সবার মন সমান না। ওই বাচ্চার কোমর মনে আঘাত পড়ে গেল যে অন্ধকার হলেই জুজু আসবে, অন্ধকারে আর থাকবে না বিন্দু। সারা রাত লাইট জ্বালিয়ে ঘুমাতে হবে। গরিব মানুষ, একখানা ঘর ভাড়া করে আছে, লাইট জ্বালিয়ে ঘুমানো, ঘুমাসে না। পুলিশের ডিটেকটিভ ডিপার্টমেন্টের অনেক অফিসার আমার পেশেন্ট আছে, ওদের গল্পের স্থলে শুনেছি যে অনেক আসামিদের ঘরে অনেক হাই ভোল্টেজ লাইট জ্বালিয়ে রাখে, যাতে ঘুমাতে না পেরে নির্যাতন করা হয়। লাইটে ঘুমাচ্ছে না, কারণ ফিজিওলজি আপনারা পড়েছেন, মেলাটোনিন সিক্রেশন হয়, যেটা অন্ধকারে বেশি হয়, তাই পুরো অন্ধকার করে শুলে ঘুম ভালো হয়। যারা অনিদ্রা রোগী, আপনারা যদি রোগী পান, পুরো ঘর চারিদিকে যেন এক ফোঁটা লাইট না আসে, অন্ধকারে শুতে বলবেন। অনেকের নাইট ল্যাম্প জ্বালিয়ে ঘুমায়, অনেকের পাশের জানলা দিয়ে লাইট আসছে, অনেকের এপাশ দিয়ে লাইট আসছে। লাইট শুড নট বি অ্যালাউড। যত একদম অন্ধকার না হলে মানুষের ঘুম সাউন্ড হয় না, কারণ ঘুমের সাথে একটা হরমোন সিক্রেশন হয় পুরো অন্ধকারে, যেটা হয় তার নাম মেলাটোনিন, which secretes from the posterior part of the pituitary gland and which is controlled by the higher sector of the cerebral cortex। সেখানে তাহলে ওই বাচ্চাকে এত ফাইল বগল দাবা করে নিয়ে এসছে ডাক্তারবাবু, এর কি কোনো চিকিৎসা আছে? অ্যালোপ্যাথি ডাক্তাররা কি করবে? ওই পলিভিয়ান সিরাপ, ভিটামিন সিরাপ এসব দিচ্ছে, ফিসটা তো পকেটে নিতে হবে, তখন এসেছে রোগী, যাও একটা কিছু লিখতে হবে। তো আমি চিন্তা করলাম, এই ওষুধ দেবে কি? ভয়, অন্ধকারে ভয় বলে কি স্ট্রামোনিয়াম দেবো, ফসফরাস দেবো? একটু মন থেকে ভয় দূর করতে হবে। ওর বাড়িতে গেলাম, দেখি বাচ্চাকে, আমি বললাম বেড সুইচ বোর্ড কোথায়? সুইচ বোর্ড ভিতরে। আমি একটু আগে এই পয়েন্টটা কেন বলছি, এই কেসগুলো যে শুধু কেস টেকিং নয়, ওষুধ সিলেকশন নয়, মায়াজম করে নাচানাচি নয়, আরোগ্য নির্ভর করে অনেক কিছুর উপর। আমি বললাম যে আমাকে তাহলে সুইচ বোর্ড ভিতরে, আমাকে ইলেকট্রিক মিস্ত্রি রেখে বেড সুইচ করে দিন, ওই বেড সুইচ নিয়ে বাচ্চার সাথে খেলা করবো। এসব তুমি কোথায় জুজু? না এখন নয়, অন্ধকার হলে আসে। অন্ধকারের মধ্যে ওকে বললাম তুমি দেখো, এই দেখো লাইট, এখন নেই, অন্ধকার হলে আসবে, এই দেখো। ওকে 30 মিনিট 20 মিনিট খেললাম বেড সুইচ নিয়ে। ও সাহস বাড়লো, তুমি একা একা করো, আবার করো। অন্ধকার ঘরের ভিতর নিয়ে ওকে ঘোরালাম, করতে থাকলো। 3-4 বছর ধরে এত ফাইল যারা জমিয়েছে, 30 মিনিটের মধ্যেই সুস্থ করে দিলাম, উইদাউট এ সিঙ্গেল ডোজ অফ মেডিসিন। এটা সম্ভব হলো কি করে? মাই প্রেজেন্স অফ মাইন্ড, বুদ্ধি। তাই চিকিৎসার একটা প্রধান অঙ্গ হলো আপনার নিজের বিচার বুদ্ধি অ্যাপ্লাই করতে হবে। প্রত্যেক লাইনে যেটা আছে, বিচার বুদ্ধি অ্যাপ্লাই করে নতুন আবিষ্কার, নতুন চিন্তাধারা সব লাইনেই হয়েছে। রসগোল্লা তো আগে ছিল না, আমরা শুনেছি যেমন কলকাতায় একজন এরকম গোলগাল করতে করতে রসের মধ্যে পড়ে যায়, আবিষ্কারের চিন্তা। এই যে কুমিল্লা রসমালাই, তাহলে এক একজনের যে আবিষ্কারের চিন্তা, আমরা চিকিৎসকের এরকম চিন্তাধারা থাকবে রোগটা নিয়ে কি বিশ্লেষণ করে কি করা। ওই যে বললাম ভোকাল টনিক, এই ভোকাল টনিক, যার কোনো রোগ নেই তার ভোকাল টনিক দিন। সো হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট, not only homeopathy, the treatment subject is rather art than science. অনেক কিছু চিন্তা ভাবনা করতে হবে। 50টা রোগী হঠাৎ করে লিখে বেরিয়ে চলে গেল অ্যালোপ্যাথিক ডাক্তারবাবুরা। তারা মানুষের মনে প্রবেশ করলো না, মানুষের অন্তরে প্রবেশ করলো না। সভ্যতার খাতিরে, ভদ্রতার খাতিরে, সামাজিকতার খাতিরে, পারিপার্শ্বিকতার খাতিরে মানুষ ক্রমশ অনেক জিনিস চাপা দিয়ে, কিন্তু এই চাপা দেওয়া জিনিস তাকে সহজে ছাড়ে না। এই চাপা দেওয়া জিনিসগুলো অরুণ রথের তরুণ সারথি হয়ে মানুষের মনে। প্রেসিডেন্সি কলেজের ইতিহাসের অধ্যাপক, প্রেসিডেন্সি কলেজ কলকাতার একটা নামকরা কলেজ, তার ইতিহাসের অধ্যাপক, সে নিয়ে এসেছে তার ওয়াইফকে, সুন্দরী মহিলা। তার রোগ কি? ডাক্তারবাবু রোগটা আগে আপনাকে বলছি, একটি বিশেষ সময়ে সে আমাকে সহ্য করতে পারে না। সবই ভালো, মাই ওয়াইফ ইজ ভেরি হ্যান্ডসাম, গুড লুকিং, শি ইজ বিউটিফুল লেডি, আমাকে চা জল খাবার যত্ন কোনো ব্যাপারই নেই, কিন্তু এই বিশেষ সময়ও পারলে আমাকে বিছানা থেকে ফেলে দিতে পারে। কি চিকিৎসা করবেন? কেন? ভদ্রমহিলাকে ডেকে, আরেকটা কথা এই প্রসঙ্গে বলছি, ভদ্রমহিলাকে ডাকার প্রসঙ্গে মনে পড়ে গেল, কোনো হাজব্যান্ড ওয়াইফের কোনো রোগের ব্যাপারে যদি থাকে, বাচ্চার ব্যাপারে যদি বাবা মা বলে, হাজব্যান্ডকে আলাদা করে কথা বলতে হবে, ওয়াইফকে আলাদা করে কথা বলতে হবে, বাচ্চার সাথে আলাদা করে শুনতে হবে। আপনার চেম্বারে আলাদা শোনার জায়গা নেই, একসাথে বসে শুনছেন,
বাচ্চার সম্বন্ধে বাবা মা নালিশ করে গেল, ওয়াইফের সম্বন্ধে তার হাজব্যান্ড নালিশ করছে, হাজব্যান্ডের সম্বন্ধে তার ওয়াইফ নালিশ করছে। আপনি কিন্তু শিওর না কতটা দুধ আর কতটা পানি। আপনাকে আলাদা করে কথা শুনতে হবে সবার, তা নাহলে আপনি সঠিক সিদ্ধান্তে আসতে পারেন। ইভেন অনেক বাচ্চা সম্বন্ধে বাবা মা যা বলে ছেলে কথা ধরে না, অবাধ্য, নষ্ট হয়ে গেল, অমুক হয়ে গেল, তমুক হয়ে গেল। বাচ্চার সাথে আলাদা করে আমি জানলাম 24 ঘন্টা প্রেশারের মধ্যে রেখেছে, পান থেকে চুন করতে দেয় না। বাচ্চার শিশু কিশোর মনে ক্রমাগত হ্যামারিং করে চলেছে, জানলা দিয়ে তাকাতে দেয় না, পাশের বন্ধুর সাথে খেলতে দেয় না। তোমার টিফিন তুমি ছোট লোকদের কেন দিয়েছো বলে তাকে মারধর করে, টর্চার করে, তার কোমল মনকে ক্ষত বিক্ষত করে দিয়েছে। সেটা জানা সম্ভব হয়েছে একমাত্র আলাদা করে কথা। তখন গার্জিয়ানকে বলতে আমার সুবিধা হয়েছে, আপনারা আপনার বাচ্চার সব করছে, কেন এইসব করছে? ওয়াইফের নামে দেখবেন অনেক নালিশ করে যাচ্ছে হাজবেন্ড, বাজে বইলা, একদমই সরে না, এমন করে না। যখন আলাদা করে কথা বোঝা গেল, তার হাজবেন্ড সবসময় তাকে ধমকানি, চপকানি, চোখ রাঙানি এইসব করে রেখে দিয়েছে। তার মনের মধ্যে একটা সাপ্রেশন, তার ইগো, তার কোমল মন নষ্ট করে দিয়েছে। তো সেই জন্য আলাদা করে না জানলে আপনি কোনোদিন কোনো আরোগ্যের কথা। যে কথা বলছিলাম, প্রেসিডেন্সি কলেজের ওই ইতিহাসের অধ্যাপক, আমার ওয়াইফ ওই নির্দিষ্ট সময়ে সহ্য করতে পারছে না। টোটাল লস অফ সেক্স, সেক্সুয়াল ডিজায়ার তার নেই। হাজবেন্ডের এমনি গল্প মতো করে ঘন্টার পর ঘন্টা, আমি রাজি আছি, ইউ শুড নট, ইউ ডোন্ট ট্রাস্ট মি। তাহলে এটা কি? এটা কি সম্ভব না জীবনে মানুষের? মহিলার সাথে আলাদা করে কথা বললাম। প্রথমে অনেকে অনেক কিছু বলতে চায় না, তাকে নির্ভয় দিতে হবে। তোমার কথা আমার কাছে সম্পূর্ণ গোপন থাকবে, এই সহজ সত্যটা তার মাথায় ঢোকাতে হবে। হাজবেন্ড হোক, ওয়াইফ হোক, বাচ্চা হোক, যা তোমার কথা একদম আমি বলবো না, প্রমিস। আমরা ডাক্তার, আমরা কথা সব গোপন। বাড়ির ড্রাইভারের সাথে প্রেম, সিনেমাতে প্রায় দেখে, ড্রাইভারের সাথে প্রেম হয়েছিল, বিহারি ড্রাইভার। কে চায় শিক্ষিত ভদ্র ফ্যামিলি, তার মেয়ে গ্রাজুয়েট, বাড়ির ড্রাইভার, বিহারি ড্রাইভার, তার সাথে প্রেম করে বিয়ে করবে? তাকে কোনো বাবা মা চায়? তখন কি করে বাবা মা? তড়িঘড়ি বিয়ে দিয়ে যায়, তড়িঘড়ি বিয়ে দিয়ে দিয়ে প্রেসিডেন্সি কলেজের ভালো প্রফেসর, সেই মেয়ে তো তার ওই ড্রাইভার অরুণাচলের তরুণ সাথী। ইচ্ছাকৃত নয়, ইচ্ছাকৃত নয়। মানুষের মনের যে দুটো লেয়ার আছে, কনসাস মাইন্ড অ্যান্ড সাবকনসাস মাইন্ড, যারা ফ্রডিয়ান থিওরি যারা পড়েছেন তারা এগুলো লক্ষ্য করলে পারে। ও তোর মনের মধ্যে বসে আছে। আবার দেখবে একদম প্রথমে ছেলে বা মেয়েদের যার সাথে একটা সুসম্পর্ক গড়ে ওঠে, সেইটা মনের মধ্যে এমনভাবে রেখাপাত করে, শত কিছু পেলেও সেইটা সহজে যেতে চায়। তাহলে তার বেসিসেই প্রেসক্রিপশন করেছিলাম ডিসঅ্যাপয়েন্টেড লাভ, ক্রনিক লং ইয়ার্স ডিউরেশন, তার সাথে অন্য সিমটম মিলিয়ে ন্যাট্রামিউর, and ন্যাট্রামিউর কমপ্লিটলি কিওর দিস ডিজিজ। তো রেপার্টরি কি করে? রেপার্টরি এইসব জায়গায় সাহায্য করে। আমি ওখানে রুব্রিকটাকে নিলাম, মর্টিফিকেশন বা গ্রিড এলিমেন্ট চ্যাপ্টার, মর্টিফিকেশন এলিমেন্ট চ্যাপ্টার। মনে একটা চাপা দুঃখ ছিল, কিন্তু সে নিজে বলতে ভুলে গেছে। ও চেষ্টা করছে ঘর সংসার করতে, স্বামীকে ভালোবাসতে, কিন্তু কোনো বিশেষ হঠাৎ করে আসছে না। চলুন ওই সব সিমটম কালেকশন করে রেপার্টরি যদি করতাম, আমার ন্যাট্রামিও নাও আসতো। তাই রেপার্টারাইজেশন ডাজ নট মিন দ্য মেকানিক্যাল রেপার্টারাইজেশন, টোটালিটি ডাজ নট মিন দ্য নিউমেরিক্যাল টোটালিটি। অঙ্ক করে রেপার্টরি দিয়ে রোগী সারানো, রেপার্টরি অনলি হেল্পস ইউ। আমার গাড়ি এখন আমি অডিটোরিয়ামের বাইরে রেখে এসেছি, গাড়ি আমার অধীন। আমি বলবো গাড়িকে চলো কুমিল্লা রসমাল্লার দোকানে, তবে গাড়ি যাবে। রেপার্টরি আমার গাড়ি, তাকে আমি প্রয়োজনে ব্যবহার করব। I should not depend upon the repertory. Repertory is my servant. Repertory should carry out my instruction. আমার প্রয়োজনে আমি রেপার্টরি দেখবো, রেপার্টরি করে যেখানে এই মেথড, ওই কম্পিউটার, ওই জুম কি এটা ওটা শুনি, এইসব করে কেউ টাকা নষ্ট করে। রেপার্টরি অনলি হেল্পস ইউ, যেখানে প্রয়োজন সেখানে দেখায়। ফাইনাল চয়েস ইজ দ্য ম্যাথমেটিকা, ফাইনাল চয়েস ইজ দ্য হোমিওপ্যাথিক ফিলোসফি, এন্ড তার উপরে ফাইনাল, যেটা কেউ বলে না, আমি বলছি ফিজিশিয়ানস ওন ট্যাক্ট এন্ড ট্যালেন্ট, ফিজিশিয়ানস ওন অবজারভেশন।
তাহলে চিকিৎসার একটা আদব কায়দা আমি মোটামুটি দিয়ে দিলাম, যেটা আজকে বক্তব্যের মধ্যে ছিল না। এইবার আমি এই আদব কায়দা চালাতে গেলে, রোগীকে সুস্থ করতে গেলে ওষুধগুলো আমাদের অস্ত্র, কিছু ওষুধ সম্বন্ধে এবার আলোচনা। এই ফর্মুলায় আপনার এই বই, এবারে ওষুধ ম্যাথমেটিকা অনেক বই আছে, কিন্তু ওষুধগুলো it is very easy to memorize, it is very easy to realize, it is